শুভেচ্ছা নেবেন বন্ধুরা। লক্ষ্মীজ স্টুডিওর ধারাবাহিক আয়োজনে আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস কবি। আজ শুনবেন কবি উপন্যাসের ১৭তম অঙ্ক নিয়ে ১১তম পর্ব। ভ্রাম্যমাণ নাচ গানের দল। নাচ ও গানের ব্যবসায়ের সঙ্গে দেহের ব্যাসাতি করিয়া বেড়ায় গ্রাম হইতে গ্রামান্তরে, দেশ হইতে দেশান্তরে। কবে কোন পর্বে কোন মেলা হয়, কোন পথে কোথা হইতে কোথায় যাইতে হয়, সেসব ইহাদের নখদর্পণে। বীরভূম হইতে মুর্শিদাবাদ পদব্রজে, গরুর গাড়িতে, ট্রেনে, তারপর নৌকায় গঙ্গা পার হইয়া রাজশাহী, মালদা, দিনাজপুর পর্যন্ত ঘুরিয়া আষাঢ়ের প্রারম্ভ পর্যন্ত বাড়ি ফেরে। প্রৌঢ়া বলে, আগে আমরা পদ্মাপারে নিচের দিকেও যেতাম। পদ্মাপারে বাঙাল দেশে আমাদের ভারী খাতির ছিল। নির্মলা প্রশ্ন করে, পদ্মাপার তুমি গিয়েছ মাসি? নির্মলার কথা শেষ হইতে না হইতেই মাসি পদ্মাপারের গল্প বলিতে বসে। বলে, যায়নি? বাপরে, সে কি ধুম! তারপর বেশ আরাম করিয়া পা ছড়াইয়া বসিয়া সুপারি কাটিতে কাটিতে বলে, বাতের তেল খানিক মালিশ করে দে দেখি, পদ্মাপারের কথা বলি শোন। আফসোসের দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলে, আর মা, তোরা আর কি দেখলি, কী বা রোজগার করলি, আর কী বা খেলি? সে দেশ কি? সোনার দেশ। মাটি কি? 12 মাস মা লক্ষ্মী যেন আঁচল পেতে বসে আছেন। সুপুরি কিনতে হয় না মা, সুপুরির বোন। যাও কুড়িয়ে নিয়ে এসো। ডাব নারিকেল আমাদের দেশের তালের মতন, দুধারে পাটের ক্ষেত। সে হাত দুইখানি দীর্ঘ ভঙ্গিতে বাড়াইয়া দিয়া সুবিস্তীর্ণ পাট চাষের কথা বোঝাইয়া দিতে চেষ্টা করে। তারপর আবার বলে, এক এক পাটের ব্যাপার কি, পয়সা কত, এই বড় বড় নৌকা। ব্যাপারীদের নজর কি, হাত দারাজ কত, পেলা দেয় আধুলি, টাকা, শিকির কম তো লয়। আর তেমনি কি খাবার সুখ, মাছই কত রকমের, ইলিশ, ভেটকি, কত মাছ রে মা, অসল্লি মাছ। আহ, তেমনই কি লঙ্কা খাবার ধুম। ললিতা বলে, আমাদের একবার নিয়ে চলো মাসি ওই দেশে। মা বলে, মা, সে রামও নাই আর সে অযোধ্যাও নাই, সে দেশে আর আমাদের সে আদরও নাই মা। শিখালে আমরা যেতাম, পালা গান গাইতাম, পদাবলীর গান। আমাদের শিকালের ওস্তাদেরা আবার বেশ রসান দিয়ে পালা গান লিখত, সেসব গান আমরা গাইতাম। যে যেমন আসর আর কি, তেলক কাটতে হতো, গলায় কণ্ঠি পরতে হতো। আবার বাজার হাটে হাল ফেসানি গান হতো। আজকাল আর পালা গান কে শোনে বলো? নইলে পালা গান নিয়েই তো ঝুমুর। বেহালাদার মাসির কথা শুনিতে শুনিতে বলিল, উদেশের মাঝিদের গান শুনেছ মাসি? শুনি নাই। ভারী মিষ্টি সুর। প্রৌঢ়া নিজের মনেই গুনগুন করিয়া সুর ভাজিতে আরম্ভ করিল। বার দুয়েক ভাজিয়া নিজেই ঘাড় নাড়িয়া বলিল, উহ, আসছে না ঠিক। বেহালাদার কি মনে করিয়া বার দুয়েক বেহালার উপর ছড়ি টানিল। প্রৌঢ়া বলিয়া উঠিল, হ্যাঁ হ্যাঁ, ওই বটে। কিন্তু বেহালাদার সঙ্গে সঙ্গেই থামিয়া গেল। নির্মলা সুরটি শুনিবার জন্য উদ্গ্রীব হইয়াছিল। বেহালাদার থামিয়া যাইতেই সে অত্যন্ত বিরক্ত হইয়া বলিল, ওই এক ধারার মানুষ, বাজাতে আরম্ভ করে থেমে গেল। নির্মলার প্রিয়জন বেহালাদার
একটু বিচিত্র ধরনের মানুষ। সারাদিন বেহালাটি লইয়া ব্যস্ত, ছড়িতে রজন ঘষিতেছে, বেহালার কান টানিয়া টানিয়া তার ছিঁড়িতেছে, আবার তার পরাইতেছে, কখনো ঝাড়িতেছে, কখনো মুছিতেছে, মাঝে মাঝে কখনো সযত্ন সঞ্চিত বার্নিশের শিশি হইতে বার্নিশ লইয়া মাখাইতে বসে, কিন্তু বড় একটা বাজায় না, আসরে বাজাই। বাসায় নতুন গানের মহলা বসিলেও বাজাই, সে স্বতন্ত্র কথা। কিন্তু সারা দিন যে মানুষটা বেহালা লইয়াই বসিয়া থাকে, সে কখনো আপন মনে কোনো গান বাজায় না। ইহাই সকলের আশ্চর্য লাগে। ছড়ি টানিয়া সুর বাঁধিতে বাঁধিতেই জীবন কাটিয়া গেল। তবে একদিন, সেও কচ্চিৎ, গভীর রাত্রে সবাই যখন ঘুমায়, সে বেহালা বাজাইতে বসে। সেও একটি গান, এবং তেমন দিনটির একটি লক্ষণ আছে। সেদিনের সে লক্ষণ নিতাই আবিষ্কারও করিয়া ফেলিয়াছে। নিতাই পূর্ব হইতেই বুঝিতে পারে, নির্মলার ঘরে আগন্তুক আসিয়া যেদিন সারা রাত্রির মহোৎসব জুড়িয়া দিবে, সেই দিন নিতাই বুঝিতে পারে যে আজ বেহালাদার বেহালা বাজাইবে। সে এক অদ্ভুত গান। নিতাই বাজনায় সে গান শুনিয়াছে। অন্ধকারে কোনো গাছতলায় একা বসিয়া বেহালাদার সে গান বাজাই, কিন্তু কেহ কাছে আসিয়া বসিলেই বেহালাদার বেহালাখানি নামাইয়া রাখে। এমন রাত্রে, অর্থাৎ নির্মলার ঘরে মহোৎসবের রাত্রে, নিতাই এই গানটি শুনিবার জন্য ঘুমের মধ্যেও উদ্গ্রীব হইয়া থাকে। নিস্তব্ধ রাত্রে বেহালার সুর উঠিবা মাত্রই তাহার ঘুম ভাঙিয়া যায়, কিন্তু সে ওঠে না, শুইয়া শুইয়াই শোনে। একমাত্র মহিষের মতো লোকটাকেই বেহালাদার গ্রাহ্য করে না। লোকটা যেন লোকই নয়, একটা জড় পদার্থ। লোকটাও চুপচাপ রাঙা চোখ দুইটা মেলিয়া নেশা বিহবল দৃষ্টিতে অন্ধকারের দিকে চাহিয়া থাকে। ললিতার প্রিয়জন দোহার লোকটি অত্যন্ত তার্কিক। তর্ক তাহার অধিকাংশ সময় ওই বাজনাদার লোকটির সঙ্গে। বাজনার বোল ও তাল লইয়া তর্ক তাহাদের লাগিয়াই আছে। মধ্যে মধ্যে ললিতার সঙ্গেও ঝগড়া বাঁধিয়া যায়। ললিতা তাহাকে ঘর হইতে বাহির করিয়া দেয়। লোকটা মাসির কাছে নালিশ করে, মাসির বিচারে পরাজয় যাহারই হোক, সেই ললিতার কাছে ক্ষমা প্রার্থনা করিয়া বলে, দোষ হইছে আমার, ঘাট মানছি আমি, আর কখনো এমন কর্ম করব না, কান মলছি আমি। লোকটা সত্যই কান মলে। নির্মলা ও বসন্ত লোকটার নাম দিয়েছে ছুসো, শ্রীচরণের ছুসো। কথাটা অবশ্য আড়ালে বলিতে হয়, নহিলে ললিতা কোদল বাঁধাইয়া তুমুল কাণ্ড করিয়া বসে। দোহার লোকটি কিন্তু রাগে না, হাসে। বাজনাদারটির প্রিয়তমা কেহ নাই, জুটিলেও টেকে না। লোকটির কেমন স্বভাব, যে নারীটির সহিত সে প্রেম করিবে, তাহারে টাকা পয়সা সে চুরি করিয়া বসিবে। লোকটি প্রৌঢ়। নির্মলা ললিতা দুজনেই এক এক সময় তাহার প্রিয়তমা ছিল, কিন্তু ওই কারণেই বিচ্ছেদ ঘটিয়া গেছে। লোকটা কিন্তু বাজায় খুব ভালো, যেমন তাহার তাল জ্ঞান, বাজনার হাতটিও তেমনি মিঠা। কতবার চুরি করিয়া ঝগড়া করিয়া দল হইতে চলিয়া গিয়াছে, আবার কিছুদিন পর ফিরিয়া আসিয়াছে। লোকটা অতিমাত্রায় চরিত্রহীন। রাত্রে বাজনা বাজায়, দিনে সে ঘুরে বেড়ায় নারীর সন্ধানে। নির্মলা ললিতা নিতাইয়ের একটা নাম দিয়েছে, বলে বসন্তের কোকিল। বসন্ত নিতাই দুজনেই হাসে।
নতুন জীবনে এই পারিপার্শ্বিকের মধ্যে নিতাইয়ের দিন কাটিতে লাগিল। জীবন স্রোতের টানে কোথা হইতে সে কোথায় আসিয়া পড়িল, ঠাকুরঝি কোথায় ভাসিয়া গেল, রাজা কোথায় থাকিল, এসব ভাবিতে গেলে তাহার বুকের ভেতরটা কেমন করিয়া ওঠে, ছুটিয়া পালাইয়া যাইতে ইচ্ছা হয়। কিন্তু বসন্তের মুখপানে চাহিয়া সে তাহা পারে না। যে গিঁটটা সে বাঁধিয়াছিল সে গিঁটটা যেন অহরহই বাঁধা আছে, খুলিতেছে না। ঘাত প্রতিঘাত সহ্য করিয়া এক হাতে চোখের জল মুছিয়া অন্য হাতখানি কবিগানের সঙ্গে দর্শকদের দিকে বাড়াইয়া দিয়া সে নিস্পৃহ নিরাসক্তির এমন একটি আবরণ তৈয়ারি করিয়া লইয়াছে যে সব কিছুই তাহার সহ্য হইল, অথচ সহনশীলতার গণ্ডি তাহাকে কোনো প্রকারে কোনো দিকে সংকুচিত করিল না। বসন্তকে সে ভালোবাসিল, দুই হাত দিয়া বুকে জড়াইয়া ধরিল, কিন্তু ঠাকুরঝিকে সে ভুলিল না। বসন্তের ঘরে যেদিন মানুষ আসে সেদিন এক গাছতলায় শুইয়া মনে মনে ঠাকুরঝির সঙ্গে কথা কয় অথবা বিরহের গান বাঁধে। অহরহই তার মনের মধ্যে ঘোরে গানের কলি। বসন্তের কোকিল নাম দেওয়ায় সে একটা গান বাঁধিয়াছে। কবিগানের পাল্লার আসরে যে কোনো রকমে খাপাইয়া লইয়া সেই গানটি সে গাহিবেই গাহিবে। তোরা শুনেছিস কি বসন্তের কোকিল ঝঙ্কার, বাসি কি সে তার কাছে ছাড়, সে গানের কাছে সকল গানের হার। কোকিল নামটাই তাহার চারিদিকে রটিয়া গিয়াছে, কালো কোকিল, ওই নামেই সে এখন চারিদিকে পরিচিত। ইহারই মধ্যে সে অনেক শিখিয়াছে, অনেক সংগ্রহ করিয়াছে। প্রাচীন প্রসিদ্ধ কবিয়ালগণের অনেক প্রসিদ্ধ পালাগানের লাইন তাহার মুখস্থ। হরু ঠাকুর, গোপাল উড়ে, ফিরিঙ্গি কবিয়াল অ্যান্টনি সাহেব, কবিয়াল ভোলা ময়রা হইতে নিতাইয়ের মনে মনে বরণ করা গুরু কবিয়াল তারণ মণ্ডল পর্যন্ত কবিয়ালদের গল্পগান সে সংগ্রহ করিয়া ফেলিয়াছে। অবসর সময়ে কত খেয়ালি হয় নিতাইয়ের। বসিয়া বসিয়া ঝুমুর দলের মেয়েদের লক্ষ্মীর কথাটিকে সে একদিন পয়ার ছন্দে কবিতা করিয়া ফেলিয়াছে। লক্ষ্মীবারের দিন সে বসন্তকে অবাক করিয়া দিল। বসন্ত যখন ব্রতের কথা শোনা শেষ করিয়া ঘরে আসিয়া সযত্নে ঠাই করিয়া নিতাইকে প্রসাদ খাইতে দিল, তখন নিতাই বলিল, কথা হয়ে গেল? হ্যাঁ, তবে আমার কাছে একবার শুনে লাও। সবিস্ময়ে বসন্ত বলিল, কি? লক্ষ্মীর কথা? বলিয়াই নিতাই হাতখানি বসন্তের দিকে প্রসারিত করিয়া কবিগানের ছড়া বলার সুরে আরম্ভ করিয়া দিল। নমো নমো লক্ষ্মী দেবী, নমো নারায়ণী, বৈকুণ্ঠের বাণী মাগো সোনার বরণী, শতদল পদ্মবৈশ তেইশে কমলা, সামান্য সহে না পাপ তাই তো চঞ্চলা। বসন্ত অবাক হইয়া গিয়াছিল। সে জিজ্ঞাসা করিল, কোথা থেকে জোগাড় করলে? নতুন পাঁচালির বই কিনেছ? তাতেই আছে বুঝি? নিতাই কথার জবাব না দিয়া শুধু হাসিতে লাগিল। বলো কেনে, আগে শোনোই কেনে, ভনিতেতেই সব পাবে। অধম নিতাই কবি বসন্তের কোকিল, লক্ষ্মীর বন্দনা গাই শুনহ নিখিল। মুখরা দর্পিতা বসন্ত উল্লাসে বিস্ময়ে অধীর হইয়া ছুটিয়া গিয়া সকলকে ডাকিয়া আনিল। ওগো মাসি, লক্ষ্মীর পাঁচালি নিকেছে। মাসি জিজ্ঞাসা করিল, কি? কে? বসন্ত হাঁপাইতে হাঁপাইতে বলিল,
নক্কের পাঁচালি লিখেছে তোমার জামাই। সেদিন সন্ধ্যায় নিজের ঘরে সে আসর করিয়া সকলকে ডাকিয়া কবিয়ালের পাঁচালি শুনাইয়া তবে ছাড়িল। নিতাইকে বলিল, বেশ সুর করে বলো। নিতাইয়ের পাঁচালি শুনিয়া দলের সকলে বিস্মিত হইয়া গেল। সত্যিই পাঁচালিটি ভালো হইয়াছিল। তাহা ছাড়া তাহাদের পরিচিত কবিয়ালেরা কবিগান করে, ছড়া কাটে, দু চারিটি গানও লেখে, কিন্তু এমনভাবে ধর্মকথা লইয়া কেহ পাঁচালি রচনা করে না। সেকালের বড় বড় কবিয়ালরা করিয়া গিয়াছে, তাই আজ পর্যন্ত চলিয়াছে। ভনিতার সময়ে সেসব কবিয়ালদের উদ্দেশ্যে ইহারা প্রণাম জানায়। সকলে বিস্মিত হইল যে নিতাই তেমনই পাঁচালি রচনা করিয়াছে, এবং সেই দিন হইতেই তাহার সম্ভ্রম আরও বাড়িয়া গেল। নিতাইয়ের পাঁচালি এখন এই দলটিতে ব্রতকথা দাঁড়াইয়াছে। শুধু এই দলের নয়, আর ৫-৭টা দলের ওস্তাদ এই পাঁচালি লিখিয়া লইয়া গিয়াছে। পূর্ণিমায় বৃহস্পতিবারে যখন মেয়েরা বসিয়া তাহার রচনা করা লক্ষ্মীর পাঁচালি বলে, তখন নিতাই একটু বেশ গম্ভীর হইয়া ওঠে। মনে মনে ভাবে, আর কি এমন রচনা করা যায় যাহা দেশে দেশে লোকের মুখে মুখে ফেরে। তাহার দপ্তরটিও ক্রমশ বড় হইয়া উঠিল। অনেক নতুন বই সে মেলায় কিনিয়াছে। আজকাল কলিকাতা হইতেও বই আনাই। এই সন্ধানটি শিখাইয়াছে দলনেত্রী ওই মাসি। মাসি অনেক জানে। নিতাই এক এক সময় অবাক হইয়া যায়। সে তাহাকে সত্যই শ্রদ্ধা করে। বিদ্যাসুন্দরের সন্ধান তাহাকে মাসিই দিয়াছিল। বসন্ত একদিন চুল বাঁধিতে বাঁধিতে খোপা না বাঁধিয়াই বেনি ঝুলাইয়া কি কাজে বাহিরে আসিয়াছিল। নিতাই বলিয়াছিল, বিনুনিতেই তোমাকে মানিয়েছে ভালো বসন, খোপা আর বেঁধো না। মাসি সঙ্গে সঙ্গে ছড়া কাটিয়া দিয়াছিল, বিনোনিয়া বিনোদিয়া বেনির শোভাই, সাপিনী তাপিনী তাপে বিবরে লুকাই। নিতাই বিস্ময় বিস্ফোরিত চোখে মাসির দিকে চাহিয়াছিল। তাহার চোখের দৃষ্টি দেখিয়া হাসিয়া মাসি বলিয়াছিল, বিদ্যাসুন্দর জানো বাবা? রায়গুণাকরের বিদ্যাসুন্দর। বসন্ত, ললিতা, নির্মলা ধরিয়া বলিয়াছিল, আজ কিন্তু বিদ্যাসুন্দর বলতে হবে মাসি। সব কি মনে আছে মা? ভুলে গিয়েছি। তবে সেই তোমার কথাটি বলো, সেটি তো মনে আছে। বসন্ত হাসিয়া ভাঙিয়া পড়িয়াছিল। মেলেনি মাসির কথা? মাসি আরম্ভ করিয়া দিল, কথায় হীরার ধার, হীরা তার নাম, দাঁত ছোলা মাজা দোলা, হাস্য অবিরাম। মাসি গড়গড় করিয়া বলিয়া যায়, বাতাসে পাতিয়া ফাঁক কোন্দল ভেলাই, পড়শি না থাকে পাছে কোন্দলের দায়। নিতাই মাসির কাছে বসিয়া বিনয় করিয়া বলিয়াছিল, আমাকে বলবে মাসি, আমি খাতায় লিখে রাখব। আমার তো সব মনে নেই বাবা। তুমি বিদ্যাসুন্দরের বই আনাও না কেনে? বটতলার ছাপাখানায় নিকে দাও, ডাকে চলে আসবে। তুমি দাম দিয়ে ছাড়িয়ে নেবে। বটতলার ঠিকানা পাজিতে পাবে। বিদ্যাসুন্দরের সঙ্গে সে অন্নদামঙ্গল পাইয়াছে। বইয়ের পৃষ্ঠায় বিজ্ঞাপন দেখিয়া দাশুরায়ের পাঁচালি, উদ্ভট কবিতার বইও আনাইয়াছে। দাশুরায় পড়িয়া তাহার মনের একটা সংশয় কাটিয়াছে। ননদিনী বল নাগরে, ডুবেছে রায় রাজনন্দিনী কৃষ্ণ কলঙ্ক সাগরে।
এবং গিরি গৌরী আমার এসেছিল। স্বপ্নে দেখা দিয়া চৈতন্য করায়ে চৈতন্য রূপিণী কোথায় লুকালো। দাশুরাই লিখিয়াছিলেন। আবার খেউড়েও দাশুরাই চরম লেখা লিখিয়া গিয়াছেন। আসরে খেউড়ের পালা গাহিবার আগে সে দাশুরাইকে স্মরণ করিয়া মনে মনে প্রণাম করে। খেউড় আর তাহাকে খুব বেশি গাহিতে হয় না, গাহিতেও আর সংকোচ হয় না। কিছুদিনের মধ্যেই কবিয়াল এবং কবিগান শ্রোতাদের মধ্যে তাহার বেশ একটা সুখ্যাতি রটিয়া গিয়াছে। তাহার ফলে লোকে এখন তাহার গান মন দিয়া শোনে। অশ্লীল খেউড় গালিগালাজের উত্তরে সে চোখা চোখা বাঁকা রসিকতায় গান আরম্ভ করিলে লোকে এখন তাহারই তারিফ করে। কিছুদিন আগে একটা আসরে এমনই এক কবিয়ালের সঙ্গে আসর পড়িয়াছিল। লোকটা বুড়া হইয়াছে, তবুও যত তাহার টেড়ির বাহার তত লোকটা অশ্লীল। খেউড়ে নাকি বুড়ার খুব নাম ডাক, লোকে তাহাকে খেউড়ের বাঘ বলে। সেও একটা ঝুমুর দলের সঙ্গে থাকে। বুড়াই আগে আসর লইয়া নিতাইকে কালাচাঁদ খাড়া করিয়া নিজে বৃন্দা সাজিয়া বসিল। সেই সম্বন্ধ পাতাইয়াই চন্দ্রাবলী অর্থাৎ বসন্তকে বুড়া গালিগালাজ দিতে আর বাকি রাখিল না। তাহার সঙ্গে কৃষ্ণ হিসাবে নিতাইকে যেন জীবন্ত মাটিতে পুঁতিতে চাহিল। এই সম্বন্ধটা কবির পাল্লাই বড় সুবিধার সম্বন্ধ। বিশেষ যে আগে আসরে নামে, সে বৃন্দা হইয়া প্রতিপক্ষকে কালাচাঁদ করিয়া গালিগালাজের বিশেষ সুবিধা করিয়া লয়। তাহা ছাড়া প্রথম আসরে যেদিন বসন্ত তাহাকে চড় মারিয়াছিল, সেদিন প্রতিপক্ষ কবিয়াল নিতাইয়ের সঙ্গে এই সম্বন্ধ পাতাইয়াই তাহাকে যে জব্দ করিয়াছিল সে কথাও কাহারও অজানা নয়। তাই প্রায় ক্ষেত্রেই সুবিধা পাইতে হইলেই প্রতিপক্ষ এই সম্বন্ধ পাতাইয়া বসে। লোকটা আসরে নামিয়াই খেওড় আরম্ভ করিল। নিতাইয়ের চেহারা বসন্তের চেহারা লইয়া এবং অশ্লীল গালিগালাজ করিয়া আসর শেষ করিল। নিতাই আসরে নামিতেই প্রৌঢ় বলিল, বাবা সেই পুরনো পালা, খানিকটা রং চড়াবে নাকি? নিতাই হাসিয়া বলিল, চড়াবো বই কি, দেখি দেখি এক আসর, তারপর হবে বলিয়াই সে আরম্ভ করিল। গানটা সেই পুরনো গান। এ বুড়ো বয়সে বৃন্দে কুচকো মুখে আর রসকলি কাটিস নে, রসের ভিয়ে না জানিস যদি গ্যাজলা তাড়ি ঘাটিস নে। শোনেন নুড়ি পাকা চুলে, কাজ নেই আর আলবোট তুলে, ও তোর ফোকলা দাঁতে পড়ছে লালা, জিভ দিয়ে আর চাটিস নে। ও হাই বুড়ি মরে না মরণ নাই, ও ভয়ে জম আসে না কো, ও তাই মরণ নাই। ভয় কিসের দোহারগণ, জানো তোমরা জমের ভয়টা কিসের? একজন বলিল, অরুচি, জমের অরুচি। অন্য একজন বলিল, পাছে সেখানে পেজমি করে তাই। বলি চন্দ্রাবলী, তুমি জানো? বসন্ত বিব্রত হইল। কি বলিলে কবিয়ালের মনোমত হইবে বা সুবিধা হইবে সে জানে না, তবু সে ঠকিবার মেয়ে নয়। সে বলিল, বুড়ি পাছে জমের সঙ্গে পীড়িত করতে চায়, তাই সে ওকে নেয় না। নিতাই বাহা বাহা করিয়া উঠিল। লোকেও একেবারে হাসিয়া ভাঙিয়া পড়িল। ঠিক ঠিক বলিয়াই সে গান ধরিয়া দিল। ও পাছে পীড়িত করিতে চাই, জমে ওরে নেয় না তাই। ও তোর পায়ে ধরি, ওরে বুড়ি ফোকলা দাঁতে হাসিস নে,
জমকে ভালোবাসিস নে। নিতাইয়ের মিলের বাহারে মিঠা গলার মাধুর্যে ব্যঙ্গশ্লেষের তীক্ষ্ণতায় জমিয়া ওঠে বেশ। সঙ্গে সঙ্গে বসন্ত নাচে। বসন্তও আজকাল তেমন অশ্লীল ভঙ্গি করিয়া নাচে না, তবে নাচে সে বিভোর হইয়া। লোকে পছন্দ করে। জনতার এক একটা অংশ অবশ্য অশ্লীল ইঙ্গিত করিয়া চিৎকার করে, কিন্তু বেশি অংশ তারিফই করে। 2-10 জন ভদ্রলোককেও ক্রমে জমিতে দেখা যায় নিতাইয়ের পালার আসরে। নিতাইও অবসর বুঝিয়া গানকে আনিয়া ফেলে মিষ্ট রসের খাতে। সে গান ধরে, ভালোবাসি বলেই তোমার সইতে নারী অসৈরণ, নইলে তোমার কটু বলার চেয়ে ভালো আমার মরণ। সে আরম্ভ করে, তুমি বৃন্দে, তুমিই তো আমার প্রেমের গুরু, তুমিই তো আমাকে রাধাকে চিনাইয়াছ, তুমিই তো রচনা করিয়াছ পূর্ণিমায় পূর্ণিমায় কুঞ্জসজ্জা, আমাদের সম্মুখে রাখিয়া তুমিই তো গাহিয়াছ যুগল রূপের মাধুরী। ওগো দ্যুতি, সেই তোমার এই বৃদ্ধ বয়সে এই মতিভ্রংশ দেখিয়া মনের যাতনায় তোমাকে কটু কথা বলিয়াছি। তুমি নিজেই একবার ভাবিয়া দেখো তোমার নিজের কথা। রসের ভাণ্ডারী তুমি, কথা তোমার মিশ্রির পানা, সেই তুমি আজ হাটে বেচো সস্তা খেউড় ঘুগনি দানা। আসরের মোড় ফিরাইয়া দেয় নিতাই। বসন্ত রাগ করে, কেন শেষকালে লোকটাকে এমন ধারার মিষ্ট কথা বলিলে? সে বলে, ওকে বিধে বিধে মারতে হতো, খাতির কিসের? নিতাই হাসিয়া বলে, বসন, নরম গরম পত্র মৃদং, বুঝলে? নরম গরম মিঠে কড়া, বুঝলে কি না? ওতেই আসর মাত। তারপর বুঝাইয়া বলে, লোকটার বয়স হয়েছে, প্রাণে দুঃখ দিলে কি ভালো হতো? তুমিই বলো। বসন্ত ইহার পর চুপ করিয়া বসিয়া থাকে। নিতাই হাসিয়া বলে, রাগ করলে বসন? বসন্ত হাসিয়া বলে, না। তবে? তবে ভাবছি তুমি আমাকে শুদ্ধ নরম করে দিলে। নিতাই হাসে। বসন্ত বলে, সে চড় মনে পড়ে? সে চড় না খেলে কোকিল তোমার ডাকতে শিখত না, ও আমার গুরুর চড়। বসন্ত আজ তাহার গলা জড়াইয়া ধরে। নিতাই তাহার মাথায় সস্নেহে হাত বুলাইয়া দেয়। খেউড়, যাহাকে বলে কাঁচা খেউড়, অর্থাৎ নগ্ন অশ্লীলতার গান, সেও তাহাকে গাহিতে হয়। 2-একটা স্থানে গভীর রাত্রে এমন গান না গাহিলে চলে না, শ্রোতারা দাবি করে। আবার এমনও আসর আসে যেখানে এই বুড়ার মতো প্রতিদ্বন্দ্বীরা হটিয়া হটিয়া গিয়া নিজের আস্থা কুড়ে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে নিতাইকেও টানিয়া আনে। আসর ও প্রতিদ্বন্দ্বী দেখিয়া গোড়াতেই তাহা বোঝা যায়। একটা পালাগানের পরেই সেদিন তাহার চেহারাটা হইয়া ওঠে থমথমে, চোখ দুইটা হইয়া ওঠে উগ্র। প্রথম হইতেই সেই স্তব্ধ হইয়া যায়। দলের লোকেরাও বুঝিতে পারে আজ লাগিল। বসন্ত এবং প্রৌঢ়া বুঝিতে পারে সর্বাগ্রে। প্রৌঢ়া বলে, বসন। ইঙ্গিত করিয়া সে হাসে। বসন্ত উত্তর দেয়, হ্যাঁ মাসি। সে আসর হইতে বাহির হইয়া যায়। সেখান হইতে নিতাইকে ডাকে, শোনো। প্রৌঢ়া তাহাকে সচেতন করিয়া দেয়, বাবা ডাকছে তোমাকে। বাবা গো। নিতাই চমকিয়া ওঠে। তারপর গম্ভীর মুখে বাহিরে যায়। বসন্তের কাছে আসিয়া
দাঁড়াইয়া হাত বাড়ায়। সে জানে কিসের জন্য বসন্ত তাহাকে ডাকিয়াছে। গ্লাস পরিপূর্ণ করিয়া বসন্ত মদ ঢালিয়া তাহার হাতে তুলিয়া দেয়। নিঃশেষ করিয়া গ্লাস ফিরাইয়া দিয়া নিতাই আসিয়া আসরে বসে আর এক চেহারা লয়। তারপর রাত্রির অগ্রগতির সঙ্গে সঙ্গে আসর মাতিতে থাকে খেউড়ে অশ্লীলতায়। প্রতি আসরের পূর্বেই বসন্ত পরিপূর্ণ গ্লাস মদ তুলিয়া দেয় তাহার হাতে। সে খায়, মধ্যে মধ্যে নিজে ঢালিয়া বসন্তকে খাওয়ায়। বসন্তর মুখেও হাসি ফুটিয়া ওঠে। সেদিন আসরে কিছু আর বাকি থাকে না। নিতাইয়ের রক্তের মধ্যে, মস্তিষ্কের মধ্যে সেদিন মদের বিশেষ স্পর্শ পাইয়া জাগিয়া ওঠে তাহার জন্মলব্ধ বংশধারার বিষ। সমাজের আবর্জনা স্তূপের মধ্য হইতে যে বিষ শৈশবে তাহার মধ্যে সঞ্চারিত হইয়াছিল, সে বিষ তাহার মধ্যে জাগিয়া ওঠে রক্তবীজের মতো। ভাষায়, ভাবে, ভঙ্গিতে অশ্লীল কদর্য কোনো কিছুই তাহার মুখে বাধে না। শুধু তাই নয়, সেদিন সে এমন উগ্র হইয়া ওঠে যে সামান্য কারণেই যে কোনো লোকের সহিত ঝগড়া বাঁধাইয়া তাহাকে মারিতে উদ্যত হয়। প্রৌঢ়া সেদিন দলের লোককে সাবধান করে, বলে, হাতি আজ মেতেছে বাবা, তোরা একটু সমীহ করে শুয়ে থাক। তোরা সব কত সময়ে কত বলিস, ও তো সব সয়। নির্মলা হাসিয়া বলে, মাউতকে বলো মাসি। প্রৌঢ়া হাসে। সে বসন্তের দিকে চায়। বসন্তও হাসে। এমন দিনে বসন্তের সে হাসি অদ্ভুত হাসি। বসন্তের মুখে এই হাসি দেখিয়া নির্মলা খিলখিল করিয়া হাসে। বলে, কিলো, হাসতে গিয়ে যে গলে পড়ছিস বসন। বসন্তের মস্তিষ্কেও মদের নেশা। চোখ তাহার ঢুলঢুল করে। সে তবুও হাসে, কারণ এমন দিনটি তাহার বহু প্রত্যাশার দিন। এমন দিনেই নিতাই বসন্তকে পরিপূর্ণভাবে ধরা দেয়। বসন্তকে লইয়া সে অধীর হইয়া ওঠে। সবল বাহুর দোলায় বসন্তকে তুলিয়া লইয়া দোলায়, কখনো শিশুর মতো উপরের দিকে ছুড়িয়া দিয়া আবার ধরিয়া লয়। মাথার উপর বসন্তকে তুলিয়া লইয়া নিজে নাচে। বসন্ত নির্জীবের মতো ক্লান্ত হইয়া এলাইয়া পড়িলে তবে তাহার নিষ্কৃতি। তবুও এমন দিনটি বসন্তের বহু প্রত্যাশার দিন। সহজ শান্ত নিতাই আর এক মানুষ। সে আদরে যত্নে বসন্তকে আকণ্ঠ নিমজ্জিত করিয়া রাখে, কিন্তু দাঁড়াইয়া থাকে বসন্তের নাগালের বাহিরে। তখন বসন্ত আপনা হইতে তাহার গলা জড়াইয়া ধরিলে সে তাহাকে টানিয়াও লয় না, আবার ঠেলিয়া সরাইয়াও দেয় না। তাহার মাথায় কিংবা পিঠে হাত বুলাইয়া দেয়। বসন্ত যেন কত ছেলে মানুষ, কিন্তু তাহাকে উপেক্ষাও করা যায় না, এমন পরম সমাদর আছে তাহার মধ্যে। বসন্ত ছুতানাতা করিয়া অভিমান করে, কাঁদে। নিতাই হাসিয়া তাহার চোখ মুছাইয়া দেয়। বলে, তুমি কাঁদলে আমি ব্যথা পাই বসন। তারপর গুনগুন করিয়া গান ধরে, তোমার চোখে জল দেখিলে সারা ভুবন আধার দেখি, তুমি আমার প্রাণের অধিক, জেনেও তাহা জানো না কি। সঙ্গে সঙ্গে বলে, সত্যি কি না? বসন্ত মনে মনে খুশি হয়। তাহার মুখে হাসি ফোটে। নিজেই চোখ মুছিয়া সে বলে, বলবো না? হ্যাঁ, কোকিল বটে আমার, বাহারের গান হয়েছে, শেষ করো, নিকে রাখো। কিন্তু শেষও হয় না,
লিখিয়া রাখাও হয় না, অসমাপ্ত গানগুলা হারাইয়া যায়। এই সেদিন একদিন নিতাই যে গানটি গাহিল, সে গানটি শুনিয়া বসন্তের কান্না দ্বিগুণ হইয়া উঠিল। নিতাইয়ের মনে পড়িয়া গেল বসন্তর প্রথম রূপ। বসন্তর চোখে সে কি প্রহর চাহনি সে দেখিয়াছিল, আজ সেই বসন্তই কাঁদিয়াছে। নিতাই গান ধরিয়া দিল, সে আগুন তোমার গেল কোথায় শুধাই তোমারে, ও তোমার নয়ন কোণে আগুন ছিল জ্বলত ধিকি ধিকি হে, আয়নাতে মুখ দেখতে গিয়ে দেখনি কি সখী হে, ওহে সে আগুন আর জল হলো কি পুড়াইয়া আমারে শুধাই তোমারে। গান শুনিয়া বসন্তের কান্না দ্বিগুণ হইয়া উঠিল। অনেক সাধ্য সাধনা করিয়া তবে বসন্ত ক্ষান্ত হইল। পরদিন সকালে উঠিয়াই কিন্তু বলিল, গানটি শেষ করো, আমি শিখে তবে উঠব। তারপর বলিল, তোমাকে চড় মেরেছিলাম, সে কথা তুমি ভুলো নাই তাহলে? নিতাই বলিল, ভগবানের দিব্যি বসন। বাধা দিয়া বসন্ত বলিল, না না, আমি ঠাট্টা করছিলাম। আবার হাসিয়া বলিল, এই তো, তুমি তো ঠাট্টাও বুঝতে পারো না। বসন্ত তাহাকে অনেক শিখাইয়াছে, সে তাহাকে টপ্পা গান শিখাইয়াছে। টপ্পা গান নিতাইয়ের বড় ভালো লাগে। এই তো গান, পদাবলীর পীড়িতি এক, আর টপ্পার ভালোবাসা অন্য জিনিস, একেবারে খাঁটি ঘরোয়া পীড়িতি। টপ্পার সঙ্গে নিধুবাবুর নামও সে জানিয়াছে, বসন্তই বলিয়া দিয়াছে। মনে মনে সে নিধুবাবুকে হাজার বলিহারি দেয়, এই না হইলে গান। তারে ভুলিব কেমনে, প্রাণ সপিয়াছি যারে আপন জেনে, কিংবা ভালোবাসিবে বলে ভালোবাসিনে, আমার স্বভাব এই তোমা বই আর জানিনে। আহা, এ যেন মিশ্রির পানা। নিতাই মিশ্রির পানার সহিত তুলনা দেয়। নিতাইয়ের স্বাদ সে এমনই গান বাঁধিবে, সে মরিয়া যাইবে। নতুন কবিয়াল নতুন ছোকরারা তাহার গান গাহিবে আর বলিবে, বাহবা বাহবা বাহবা। অহরহই তার মনে গানের কলি গুনগুন করে। আবার মধ্যে মধ্যে নিতাই কেমন উদাসীন হইয়া ওঠে। মনে পড়িয়া যায় সেই রেল স্টেশন, সেই তাহাকে। গ্রাম পথে চলিবার সময় দ্বিপ্রহরে দূরের বাঁকে, অর্থাৎ রোদের ছটায় ঝকমক করিয়া ওঠে স্বর্ণবিন্দুর মতো একটি বিন্দু। বাংলাদেশে পল্লীগ্রামে এই সময়টাই জলখাবারের সময়, গরু খুলিবার বেলা। এই সময়েই কৃষক বধূরা মাঠে যায় পুরুষের জলখাবার লইয়া। গৃহস্থ ঘরে দুধের যোগান দেবার সময়ও এই। মাঠের পথে, গ্রামের পথে, ঘটি মাথায় চলন্ত কৃষক বধূদের রৌদ্রচ্ছটা প্রতিবিম্বিত ঝকমকে বিন্দুটি দেখিলেই নিতাইয়ের মন উদাস হইয়া ওঠে। তাহার মনে পড়ে সেই কাশফুলের মাথায় সোনার টোপর। ঠাকুরঝি! সঙ্গে সঙ্গে সব বিস্বাদ হইয়া যায়। এসব তাহার আর কিছুই ভালো লাগে না। ইচ্ছা হয় এইখান হইতেই সে ছুটিতে আরম্ভ করে, ফিরিয়া যায় তাহার সেই গ্রামে। কৃষ্ণচূড়ার তলাটিতে বসিয়া রেল লাইনের বাঁকের দিকে তাকাইয়া থাকে। সঙ্গে সঙ্গে মনে পড়ে তাহার সেই পুরনো বাঁধা গান, ও আমার মনের মানুষ গো, তোমার লাগি পথের ধারে বাঁধিলাম ঘর। না, পরক্ষণেই দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলে, না চাঁদ, তুমি আকাশে থাকো, ঠাকুরঝি তুমি সুখে থাকো,
সংসার তোমার সুখের হোক। আর ফিরিয়া যাইবারই বা তাহার সময় কই? 5 দিন আবার আসর বসিবে। এবার আর ঝুমুর দলের কবিয়ালের সঙ্গে পাল্লা নয়, আসল কবিয়ালের সঙ্গে পাল্লা। তারণ কবিয়াল, মহাদেব কবিয়াল, নতুন কবিয়ালের মতো দস্তুর মতো কবিয়ালের সঙ্গে পাল্লা হইবে। একটা মেলার আসরে কবিয়াল হিসাবে পাল্লা দেবার জন্য তাহাকেই শুধু বায়না করিতে আসিয়াছিল। ঝুমুর দলের সঙ্গে কোনো সংস্রবই নাই, তবু সে বলিয়াছে উহারা ভিন্ন তাহার দোহারের কাজ কেহ করিতে পারিবে না, সুতরাং উহারাও যাইবে। এ বায়নার পর দল চলিবে ধুলিয়ান অঞ্চলের দিকে। সে চলিয়া গেলে কি করিয়া চলিবে? দলটা কানা হইয়া যাইবে যে। সে যে তাহারে বিশ্বাসঘাতকতা করা হইবে। তাহা ছাড়া বসন্ত আছে, বসন্তকে সে কথা দিয়াছে, সে যতদিন বাঁচিয়া আছে ততদিন সে তাহাকে ছাড়িয়া যাইতে পারিবে না। মনে পড়ে গাঁটছড়া বাঁধার কথা। কথা আছে, যে কেহ একজন মরিলে তবে এ গাঁটছড়া খুলিয়া লইবে অপরজন। ভাবিতে ভাবিতেও সে শিহরিয়া ওঠে। বসন্তের মৃত্যু কামনা করিতেছে সে? না না, ঠাকুরঝি, তুমি দূরেই থাকো, সুখেই থাকো। তোমার সঙ্গে দেখা হয়তো হইবে না। সে বসন্তের কালো কোকিল। যেখানে বসন্ত সেইখানে ছাড়া অন্য কোথাও যাইতে পারে না সে। বসন্ত বাঁচিয়া থাক, সে সুস্থ হইয়া উঠুক। বসন্তকে লইয়া এ জীবনটা সে কাটাইয়া দিবে। এই তো কয়েকদিনের জীবন, কয়টা দিন। ইহার মধ্যে বসন্তকে ভালোবাসিয়াই কি ভালোবাসার শেষ করিতে পারিবে সে? ইহার পর আবার ঠাকুরজিকে ভালোবাসিবে? এমন করিয়াই তো একদিন ঠাকুরজিকে ছাড়িয়া তাহাকে ভালোবাসার লীলাটা অসমাপ্ত রাখিয়া চলিয়া আসিয়া বসন্তকে পাইয়াছে, তাহাকে ভালোবাসিতে শুরু করিয়াছে। আবার বসন্তকে ছাড়িয়া ঠাকুরজির কাছে? না, এই ভালো। তবুও তাহার ভালো লাগে না। সে দল হইতে বাহির হইয়া গিয়া মাঠে গিয়া বসিয়া থাকে। কখনো আপনিই একসময় চকিত হইয়া উঠিয়া ফিরিয়া আসে, কখনো বা দল হইতে কেহ যায়, ডাকিয়া আনে। বসন্ত বলে, এই দেখো, এবার তুমি খেপে যাবে। নিতাই নিবিষ্ট চিত্ততার মধ্যেই হাসে। কেনে? কি হলো? সকাল থেকে মাঠে মাঠে ঘুরে এলে, খেতে দিতে হবে না? ভারী ভালো ভালো কলি মনে এসেছে বসন। শোনো। না, এখন খাও দেখিনি। না, আগে শোনো। বলিয়াই সঙ্গে সঙ্গে সুর ভাজিয়া আরম্ভ করিল। এই খেদ আমার মনে মনে, ভালোবেসে মিটিল না আশ, কুলালো না এ জীবনে। হাই, জীবন এত ছোট কেনে এ ভুবনে। মুহূর্তে একটা কাণ্ড ঘটিয়া গেল। বসন্ত স্থির দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া গান শুনিতেছিল। গানটা শুনিয়া সে যেন পাথর হইয়া গেল। নিতাই সচকিত হইয়া প্রশ্ন করিল, বসন, কি হলো বসন? বসন! ধীরে ধীরে দুই চোখের কোণ হইতে দুটি জলের ধারা গড়াইয়া আসিল বসনের। সে বলিল, এ গান তুমি কেন লিখলে কবিয়াল? কেন বসন? ক্লান্ত বিষণ্ণ কণ্ঠে সে বলিল, আমি তো এখন ভালো আছি কবিয়াল। তবে তুমি কেন লিখলে? কেন তোমার মনে হলো জীবন এত ছোট কেন? অকারণে নিতাইয়ের বুকটা ধড়াস করিয়া উঠিল।
এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।